হ্যালো প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে শুনছো সকলে যার যার অবস্থান থেকে ভালো আছো এবং ভালোর দলে আছো। আজকে আবার নতুন করে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন ভৌতিক গল্প নিয়ে। প্রতিদিন আমি তোমাদের সামনে এন্টারটেনমেন্ট হিসাবে ভৌতিক গল্পগুলো উপহার দিয়ে থাকি। তোমাদের ভালো লাগা, তোমাদের ভালোবাসায় আমার ভৌতিক গল্পগুলো অনেক বন্ধুরা সাবস্ক্রাইব করেছো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভৌতিক গল্পগুলো শোনো। আর যারা করনি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা শোনো কিন্তু করনি। তবে আশা করব তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি ভৌতিক গল্পগুলো উপহার দিতে। ভৌতিক গল্প পড়তে গিয়ে কারো জীবনের সঙ্গে যদি এটা মিলে যায় সেটা একান্তই কাকতালীয়। এর জন্য আমরা কেউ দায়ী নয়। তবে তোমাদের হাওয়া প্রতিপন্ন করার জন্য আমার এই গল্পগুলো নয়। ভূতের গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে। তবে আমার এই চ্যানেলটা কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না, মিথ্যার কুসংস্কারকে পাশেও থাকে না। সো আজকে মশিউর রহমানের কলমে লেখা এক ভৌতিক গল্প, রহস্যময় লোকটা। গল্প পড়ছি আমি বাদুর রায়হান। শব্দ সাউন্ড এডিটিং আমাকে সহায়তা করেছেন আরিফিন রায়হান অনন্ত। পোস্টার ডিজাইন করে সহায়তা করেছেন তাহমিনা রায়হান মিন। অক্টোবরের মাসের শেষ সপ্তাহ। সুমন বাবার সঙ্গে কক্সবাজার বেড়াতে যায়। এর আগে সুমন কক্সবাজার গেছে, তবে এবার যাওয়াটা ছিল সম্পূর্ণ অন্যরকম। কারণ এবার কক্সবাজারে বেড়াতে গিয়ে নানা রকম ঘটনা ঘটেছে, যে ঘটনা লোকজনের মধ্যে জানাজানি হয়নি, কোনো রকমে হইচই হয়নি। ঘটনার কথা সবাই ভালো করে জানেও না। ভুতুরে ঘটনা, অতি প্রাকৃতিক ভৌতিক কাহিনী বললেও চলে। সেবায় কক্সবাজারে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না ওদের। ঈদের ছুটিতে কোথাও যাওয়া হবে না, সেটা আগে থেকেই ঠিক ছিল। কিন্তু শেষ মুহূর্তে ঈদের মাত্র দুদিন পরে হঠাৎ কক্সবাজারে যাওয়ার অফার পাওয়া গিয়েছিল। বাবার এক বন্ধু বড় ডাক্তার, বাবার বয়সী ভদ্রলোক, নাম ডাক খুবই বেশি। তার নাম আনোয়ার চৌধুরী। কক্সবাজার রামুর কাছাকাছি একটা হাসপাতালে রয়েছেন। আর সেই হাসপাতালের কাছাকাছি ডাক্তার আঙ্কেল দাদার আমলে একটি বাড়ি ছিল। ডাক্তার আনোয়ার হোসেন চৌধুরী বাবাও ছিলেন একজন বড় ডাক্তার। উত্তরাধিকার সূত্রে কক্সবাজারের কাছে রামুতে অবস্থিত বাড়িটি তিনি পেয়েছিলেন। ডক্টর আনোয়ার হোসেন চৌধুরী দাদার কাছ থেকে শুনেছে তারা নাকি আরাকান অঞ্চল থেকে সপরিবারে এখানে এসে বসত বাড়ি শুরু করেছিল। বাবা সেই ডাক্তার বন্ধু আনোয়ার হোসেন চৌধুরী নাকি বছর দুয়েক আগে অনেকবার বাবাকে সপরিবারে রামুতে তার প্রত্যেক বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। বাবা সবাই অফিসের কাজে ব্যস্ত থাকায় ছুটি নিতে পারেনি, সেই জন্য ঈদের পর অফিস থেকে ছুটি পেতে সমস্যা হয়নি। আর তার ডাক্তার বন্ধু তখন ছিল অবকাশকালীন ছুটিতে। তিনি বাবাকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন তার প্রত্যেক বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য এবং কক্সবাজারের সমুদ্র সৈকত অবকাশ কাটানোর জন্য। ঈদের ছুটি পরেই সাধারণত বার্ষিক পরীক্ষার সময় গনিয়ে আসে। সেই জন্য মা সুমনের পড়াশোনার কথা ভেবে প্রথমে একটু আপত্তি তুলেছিল। শেষ পর্যন্ত ডক্টর আনোয়ার হোসেন চৌধুরী মাকে বলে রাজি করিয়েছিলেন। আর তিনি মাকে রাজি করিয়েই বাবার সম্মতি পেয়ে নিজ থেকে কক্সবাজার পর্যন্ত প্লেনের টিকিট কেটেছিলেন। বাবা ভাসে যাবেন বলে স্থির করে রেখেছিলেন আর সেই মতে ব্যবস্থাও করেছিলেন। কিন্তু আনোয়ার হোসেন চৌধুরী বাবাকে বলেছিল ঈদের ছুটিটা এখনো রয়েছে বলে বাসের টিকিট পাওয়া একটু বেশি মুশকিল হবে, তাই আমি প্লেনের টিকিট কেটেছি। মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে যাব। বাবা বাধ্য হয়ে প্লেনে যেতে রাজি হয়েছিলেন। বাবা তার বন্ধু সুমনের হাফ টিকিটও মোট 4টি টিকিট টাকা দিতে চেয়েছিলেন। আনোয়ার হোসেন চৌধুরী খুব কষ্ট পেয়েছিলেন সেই দিন। বাবাকে বলেছিল, মজিদ, তোমার সন্তানের জন্য আমি টিকিট কেটেছি, তার জন্য তুমি আমাকে টাকা দেবে আর সে টাকা আমি নেব, তুমি সেটা ভাবলে কি করে? বাবা তবুও তার বন্ধুকে টাকাটা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই আনোয়ার হোসেন চৌধুরী টাকাটা নেননি। অবশ্য আনোয়ার হোসেন চৌধুরী খুবই বড় লোক আর বাবার ছেলেবেলার বন্ধু। সুমনকে বলা হয়েছিল ও যেন আনোয়ার হোসেন চৌধুরীকে ডাক্তার আঙ্কেল বলে ডাকে। সুমন জানতে পেরেছিল ডাক্তার আঙ্কেল বিয়ে করেছিলেন, কিন্তু আন্টি বেশি দিন বাঁচেননি। তারপর তিনি আর বিয়ে টিয়ে করেননি, তার কোনো ছেলে মেয়েও নেই। লোকজন
নিয়ে থাকেন এবং ভালোবাসেন। সুমনের সঙ্গে পরিচয় হবার পর থেকে দুজনের মধ্যে খুব ভাব হয়ে যায়। ডাক্তার আঙ্কেল কক্সবাজারে যাওয়ার সব রকম ব্যবস্থা করেছিল। ঢাকা থেকে কক্সবাজার প্লেনে যেতে সময় লেগেছিল মাত্র 40 মিনিট। কক্সবাজারের ডাক্তার আঙ্কেল খবর দিয়ে আগেই একটি গাড়ি আনিয়ে রেখেছিলেন। তখন বেলা 11টা। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত প্লেনে উঠতে কক্সবাজার থেকে গাড়ি করে বেলা 1টার মধ্যে সুমন রামুতে পৌঁছে গেল। সুমনের মনে হয়েছিল ট্রেন বা বাসে যাতায়াতের মধ্যে দুরকম আনন্দ আছে। দিনের বেলা ভ্রমণ করলে মাঠ ঘাট গ্রামগঞ্জ নদী নালা বন জঙ্গল সব দৃশ্য দেখতে পাওয়া যায়, আর রাতের গাড়িতে ভ্রমণ করলে তার একটা মজা হয় না। সুমন ট্রেনে ঘুম এলেও বেশিক্ষণ ঘুমাতে পারেনি, মাঝে মাঝে ঘুম ভেঙে যায় আর রাত জেগে ওঠার হঠাৎ মনে পড়ে না ট্রেন এখন কোথায় এসে পৌঁছেছে। তারপর ট্রেনের শব্দ আর ঝাঁকুনিতে টের পায় ও চলে যায় রাতের রেলগাড়িতে। টের পেয়ে আবার শুয়ে পড়ে, আবার ঘুম ভেঙে যায়, যেন একটা স্বপ্নের মধ্যে ঘোরের ভেতর দিয়ে ভোরের আলোয় হঠাৎ এক নতুন দেশের ছবি চোখের সামনে ভেসে ওঠে। ট্রেন ভ্রমণের এই ভালো লাগাটাই সম্পূর্ণ অন্যরকম। অন্যদিকে প্লেন ভ্রমণের মজা আরেক রকম। সেবার অবশ্যই সুমনের প্রথম প্লেন চড়া আকাশ ওরা ছিল না। আগে প্লেনে চড়ে গেছে, আকাশপথে উড়েওছে। প্লেনের জানালার ধারে বসে দেখা যায় বিচিত্র সব জিনিস। এর মধ্যে একটা আলাদা মজা আর উত্তেজনা আছে। খুব ভালো করে লক্ষ্য করলে নিচের অনেক কিছুই দেখা যায়, যেমন নদী, সমুদ্র, জলপ্রপাত, তেপান্তর মাঠ, রেললাইনের উপর দিয়ে চলা ট্রেন, রাস্তার উপর দিয়ে ছুটে চলেছে মোটর গাড়ি, সব খুব ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যায়। গ্রামের পর হঠাৎ কোনো শহর বা কারখানায় এলে তা চোখে পড়ে। আবার প্লেন যখন কাত হয়ে যায় তখন মনে হয় একদিকে নিচের ভূমি অন্যদিকে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। উল্টো দিকে জানালার চোখে পড়লে নিচের দৃশ্যগুলি আরেক রকম দেখা যায়। বড় নদীগুলোকে দেখা যায় যেন বিরাট আঁকাবাঁকা অজগরের মতো। সেই অজগরের বুকে ছোট্ট পালতোলা নৌকা বেশে বেড়াতে দেখা যায়। কোনো কোনো জায়গায় নদীগুলো খুব চওড়া এবং বহুদূর বিস্তৃত লক্ষ্য করা যায়, আর ছোট নদীগুলি একেবারে ছোট সাপের মতো দেখায়। সেবাই ডাক্তার আঙ্কেলের সঙ্গে অক্টোবর মাসের একেবারে শেষ দিকে যাওয়া হয়েছিল। আকাশ অত পরিষ্কার ছিল না। কক্সবাজারে নামার আগেই হিমশিম জঙ্গলগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। প্লেনে যাওয়ার সময় মজাটা হলো অনেকটা পথ আকাশের উপর দিয়ে উড়ে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়, তারপর গাড়িতে করে রামুতে পৌঁছানো। 2 বছর আগে ডাক্তার আঙ্কেলের সঙ্গে ঢাকা থেকে সকাল 8:30টার দিকে গাড়িতে বেরিয়ে প্লেনে উড়ি। কক্সবাজার পৌঁছেছিল বেলা 1টায়। কক্সবাজারের পাশ দিয়ে একটা আঁকাবাঁকা রাস্তা নিচে দিকে নেমে বা দিক ঘুরে রামুতে এসে একেবারে ডাক্তার আঙ্কেলের বাড়ির পাশের হাসপাতালের সামনে নিয়ে চলে গেছে। ডাক্তার আঙ্কেল কিছুদিন ওই হাসপাতালে ডাক্তারিও করেছিলেন। হাসপাতাল পেরিয়ে রাস্তায় সোজা একটা আঙ্কেলের বাড়ির গেটের সামনে এসে পৌঁছল। বাড়ির গেটটা খোলাই ছিল। একজন উপজাতীয় মহিলা দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়েছিলেন। গাড়িটা সোজা শান বাঁধানো চত্বরে গিয়ে ঢুকেছে। ডাক্তার আঙ্কেল গাড়ির সামনে সিটে বসেছিলেন। দরজা খুলে নামতেই উপজাতীয় মহিলা হাত উঁচিয়ে সালাম জানানোর ভঙ্গিতে কি যেন বললেন। সুমনের গাড়ি জানালার কাঁচ তোলা ছিল, তাড়াতাড়ি কাঁচ নামিয়ে দিয়েছিল সে। ডাক্তার আঙ্কেলও হাত তুলে সালামের জবাব দিলেন। যে ভাষায় উপজাতীয় মহিলার সঙ্গে কথা বলেছিলেন সুমন তার বিন্দুমাত্র কিছু বুঝতে পারেনি। বাবা বলেছিলেন ডাক্তার আঙ্কেল নাকি উপজাতীয় ভাষাতেই মাহিমার মহিলার সঙ্গে কথা বলেন। সুমনের বাবা মায়ের সঙ্গে গাড়ি থেকে নেমেছিল অক্টোবর মাসের শেষের দিকে। রামুতে অবস্থিত ছোট ছোট পাহাড় ও টিলার নিচে তখন শীত শীত ভাব শুরু হয়। মা শীতের ভাব থাকতে পারে ভেবে আগে ভাগে সকলের জন্য গরম জামা কাপড় সোয়েটার লাগেজে নিয়ে রেখেছিল। গাড়ির কাজ বন্ধ থাকলেও রামুতে আসার আগেই সুমন একটা ফুল হাতা সোয়েটার গায়ে পরে নিয়েছিল, কিন্তু রামুতে পৌঁছানোর পর ওর আর তেমন শীত লাগেনি। রোদ ছিল বেশ ঝকঝকে, আকাশ ছিল নীল। ডাক্তার আঙ্কেলের বাড়ির ভেতরে শান বাঁধানো চত্বরটা বেশ বড়। সামনে এই কাচের মস্ত বড় দরজা, অনেকটা আয়নার মতোই সুমনের নিজেদের দেখতে পাচ্ছিল। ওটা ছিল বাড়ির ভেতরের প্রবেশের দরজা। প্রবেশ দরজার পাশেই ছিল একটা অদৃশ্য ঘর। কাঠের দেয়াল, সেই ঘরটার দরজা ছিল খোলা। ভেতরে দেখা যাচ্ছে একটা ডাইনিং টেবিল ঘিরে রয়েছে কয়েকটা চেয়ার, কিন্তু লোকজন কাউকে চোখে পড়ছে না। কাচের জানালা একটা পাশ দিয়ে বন্ধ ছিল। বাঁধানো চত্বরে মানে বারান্দার মতো জায়গাটা ছিল লোহার গ্রিল দিয়ে ঘেরা।
বারান্দার মতো জায়গায় দাঁড়িয়ে ছবির মতো দেখতে বেশ কিছু সুন্দর বাড়ি দেখাচ্ছিল আর বড় রাস্তার ওপার দিয়ে গাড়ি চলাচল করতে দেখাচ্ছিল। রাস্তার ওপারে ছোট ছোট বাড়ি ঘরগুলো পাহাড়ি গাছপালা দেখাচ্ছিল। মাথার উপরে একেবারে পরিষ্কার নীল আকাশ। ডাক্তার আঙ্কেলের বাড়ির পেছনে পাহাড়ের ধাপে ধাপে কয়েকটা বাড়িও দেখা যাচ্ছিল। সেই সব বাড়ির পাশ দিয়ে সরু রাস্তা উঠে গেছে। ডাক্তার আঙ্কেল বাড়ির সান বাঁধানো চত্বরে দাঁড়িয়ে গ্রিলের দিকে তাকাতে ছোট্ট রাস্তা, গাড়ি ঘোড়া, বাজারের কিছু অংশ আর লোকজন যাতায়াতের সব সময় চোখে পড়ে। রাস্তার ওপারে পাহাড়ি গাছপালা, বাড়িঘর এবং ছোট্ট রাস্তায় চলা গাড়ির আর অবধারিত আকাশে সত্যি মনোমুগ্ধকর করে তুলেছে। ডাক্তার আঙ্কেল সুমন ও তার বাবার সঙ্গে উপজাতীয় মহিলার পরিচয় করিয়ে দিলেন। মহিলা বয়সে মায়ের থেকে বেশ কিছুটা বেশি। তার গায়ের রং ফর্সা, মুখে বেশ কিছু রেখা ছিল, ছোট্ট ছোট্ট চোখ দুটো ছিল কালো, মুখের হাসি বাড়ি সুন্দর। তিনি মায়ের মতোই শাড়ি পরেছিল আর একটা নীল রঙের উল হাতা হালকা সোয়েটার ছিল তার গায়ে। তিনি বাবা মাকে হাত দিয়ে সালাম জানিয়েছেন। বাবা মা সালামের প্রতি উত্তরে জানিয়েছেন। তিনি প্রায় পরিষ্কার ভাষায় বাংলা বলছিলেন। আসুন ভাই সাহেব, ভাবি সাহেবা, বাড়ির ভেতরে আসুন। মহিলার বাংলার কথা শুনে মা বাবা খুবই অবাক হয়েছিলেন। সুমনও কম অবাক হয়নি, তবে তার বাংলা বলার জন্য উচ্চারণটা ছিল একটু অন্যরকম। ডাক্তার আঙ্কেল আবার জাতীয় উপজাতীয়দের ভাষা মহিলাকে কিছু বলেছিল। মহিলা কাঠের ছোট ঘরের চারপাশে চোখ বুলিয়ে কি যেন জবাব দিচ্ছিল। ডাক্তার আঙ্কেল মহিলাকে দেখিয়ে বাবা মাকে বলেছিল, এই মহিলাকে আমি ময়নার মা বলে ডাকি। ওর একটা মেয়ে আছে, আমি ওর নাম রেখেছিলাম ময়না। ইচ্ছে করে বাঙালি নাম রেখেছিলাম। মেয়েটি ভারী মিষ্টি চেহারা হয়েছে, তোমরা ওকে ময়নার মা বলেই ডাকতে পারো। ময়নার মা কিন্তু একজন খুব সাহসী মহিলা, বুদ্ধিও খুব প্রখর। তার স্বামী সেনাবাহিনীতে চাকরি করে। মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর কাছে পাকিস্তানের হাতে তিনি দীর্ঘদিন বন্দী ছিলেন। যুদ্ধ শেষে করাচি থেকে ফিরে আসেন, তখন তার শরীরটা একেবারে ভেঙে পড়েছিল। 1978 সালের কথা। তখন তারা রামুরই দক্ষিণ দিকে একটা বাড়িতে থাকতেন। আমার বাবা তাদের বাড়িতে নিয়ে আসেন, আর এই বাড়িতে ময়নার বাবা মারা যান। পাকিস্তানের হাতে বন্দী হওয়ার আগে তিনি হাবিলদার পদে প্রমোশন পেয়েছিলেন। বন্দী না হলে বা অসুস্থ না হলে পড়লে তিনি হয়তোবা ক্যাপ্টেন বা মেজর হতে পারতেন, কিন্তু শেষ জীবন পর্যন্ত অসুস্থ সৈনিক হিসাবে সরকারি পেনশন নিয়ে বাকি জীবন অনাদর অবহেলায় কাটাতে হয়েছিল তার। ডাক্তার আঙ্কেল প্রথমে লক্ষ্য করেনি, তার কথা শুনতে শুনতে ময়নার মায়ের মুখটা ভীষণ বিষণ্ণ হয়ে উঠেছে। তার চোখ দুটো অশ্রুকণায় ছলছলিয়ে উঠেছিল। সুমনের মা সেটা দেখতে পেয়ে ডাক্তার আঙ্কেলকে বলেছিল, এইসব কথা আমরা পরে শুনবো, এখন থাক। ডাক্তার আঙ্কেল তখন ব্যাপারটা বুঝে নিয়েছিল আর লজ্জা পেয়ে দুঃখের সঙ্গে ময়নার মাকে উপজাতি ভাষায় কিছু বলেছিল। ময়নার মা তাড়াতাড়ি চোখ মুছে হেসে উপজাতি ভাষায় কিছু বললেন। সুমনের কাছে টেনে নিয়েছিলেন, বলেছিলেন, আমাদের ছোট আদরের ছেলেটাকে আমি এখনই কিছু বলিনি। তোমাদের খুব খিদে লেগেছে তাই না? চলো ভেতরে চলো, খাবার সব তৈরি আছে, কেবল গরম পানিতে সাবান দিয়ে হাত ধোবে আর ডাইনিং টেবিলে খেতে বসে যাবে। ডাক্তার আঙ্কেল হেসে বাংলা বলছিল। ময়না গত বছরের এসএসসি পাশ করেছে। ময়নার মা আমাদের বাড়ির কেয়ারটেকার, তিনি সব সময় দেখাশোনা করেন। ময়নার মা না থাকলে আমাদের আর কক্সবাজারে আসা হতো না। ময়নার মা বাংলা কথা সবই বুঝতে পেরেছিলেন। লজ্জা পেয়ে বলেছিলেন, ডাক্তার মিয়া যাই বলুক, তিনি আমাকে প্রতি মাসে যা টাকা পাঠান তাতে আমি সব করতে পারি। আমার সংসার আর মেয়েদের ভালো মন্দ কিনে দিয়ে লেখাপড়া করাতে পারে। চলুন ভেতরে চলুন, আপনাদের গরম পানি রাখা আছে, গোসল করে নিন। সবাই গোসল সেরে দুপুরের খাবার খেয়ে নিন। আপনারা সবাই সকালবেলায় ঢাকা থেকে কতটুকু আর খেয়ে এসেছেন? সুমন বলল, আমরা গাড়িতে আসতে আসতে কমলা লেবু, বিস্কিট, চকলেট, গরম দুধ ইত্যাদি খেয়েছি। ডাক্তার আঙ্কেল কাচের দরজার কাছে গিয়ে দু পা সিঁড়ির উপর উঠিয়ে বলল, কাচের বড় দরজাটা খুলে ধরে বলেছিলাম, এসো সবাই আমরা এর ভেতরে প্রবেশ করি। সুমন তখন মাকে জিজ্ঞাসা করছিল, মা, ময়নার মাকে আমি কি বলে ডাকবো? তুমি আমাকে ময়নার মা বলেই ডেকো বলে ময়নার মা মুচকে হেসেছিল। আর সুমন গলা টিপে দিয়ে আদর করে বলেছিল, তুমি খুবই মিষ্টি ছেলে।
ময়না তোমাকে পেলে খুব আদর করবে। বাবা আর মা যখন কাচের দরজার ভেতরে ঢুকেছিল, সুমন তখন হঠাৎ চোখে পড়ল খুব জরাজীর্ণ খাকি রঙের সেনাবাহিনীর পোশাক পরা রোগা আর লম্বা একজন দরজার পাশে দাঁড়িয়ে আছে। তার মাথায় একটা কালো টুপি। লোকটার চোখ দুটো ঝলঝল করছিল, নাকের নিচে দুদিকে হালকা ঝুলে পড়েছে এক জোড়া গোপ। জরাজীর্ণ সেনাবাহিনী পোশাকের মধ্যে খাকি রঙের ছেঁড়া ফাটা একটা ফুল হাতা, উয়েলের সোয়েটার পরা, হাতার বাইরে হাত দুটো ময়লা আর জীর্ণ। লোকটার মুখে নানা রকম বলি রেখা ফুটে উঠেছে। লোকটার চোখ দুটো ভীষণ ঝলঝল করছিল। সুমনের দিকে একবার তাকাতে চোখ সরিয়ে নিল। সেই চোখ বেশিক্ষণ চোখে রাখা যাচ্ছিল না। ডাক্তার আঙ্কেল ঠিক উল্টো দিকে সিঁড়ির উপরে দরজার পাশে লোকটা দাঁড়িয়েছিল, দেখেছিল ডাক্তার আঙ্কেলকে, কিন্তু ডাক্তার আঙ্কেল যেন তাকে দেখতেই পাচ্ছিল না, অথবা ইচ্ছা করে অবজ্ঞা করে চলে এসেছিল। তিনি না হয় দেখেছিলেন না। বাবা মা কি লোকটাকে দেখতে পেল না? আশ্চর্য! জলজন্ত একটা লোক দিব্যি দরজার পাশে দাঁড়িয়ে আছে। বাবা মা জলজন্ত চোখ দেখছে, অথচ বাবা মা এবার লোকটার দিকে মুখ ফুরিয়েও তাকালো না। সরাসরি দরজার ভেতরে ঢুকে গেলেন ময়নার মা সুমনের হাত ধরে। সিঁড়ির পরবর্তী ধাপ উঠতে তখন হঠাৎ করে লোকটার সঙ্গে সুমনের চোখাচোখি হলো। আশ্চর্য! সেই জলজলে চোখ চাহনিটা কেমন নরম কোমল হয়ে গেল। হালকা ঝুলে পড়া গোপের দুপাশে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল, অথচ ময়নার মা সেদিন ফিরেও তাকালো না, যেন দেখতেই পাচ্ছে না। সুমনকে নিয়ে ভেতরে ঢুকে গেলেন। একটু পরেই ভেতরে প্রবেশ করলেন ডাক্তার আঙ্কেল। কাচের দরজা বন্ধ করে ভেতর থেকে ছিটকে নিয়ে এঁটে দিলেন। সুমন পেছন দিয়ে দেখতে পাচ্ছে দরজার বাইরে তখন একটি লোক দাঁড়িয়ে কাচের দরজা দিয়ে ভেতরে কি যেন তাকিয়ে আছে। পেছনে ফিরতে গিয়ে দেখে কাঠের মেঝের ওপর পাতা কার্পেট। সুমনের জুতা বেঁধে গেল। সে একটু হোঁচট খেল। ময়নামা বলল, আহ, লাগেনি তো? কার্পেটার জায়গা একটু উঁচু হয়ে আছে। সুমন ময়নার মায়ের কথায় কোনো জবাব না দিয়ে পেছনে পেছনে ফিরে তাকিয়ে দেখছিল সে সুমনকে। সুমনের মাথা নেড়ে দরজার বাইরে হাত চোখের ইশারায় জিজ্ঞাসা করলো, ওখানে দরজার বাইরে এই লোকটা দাঁড়িয়ে আছে, উনি কে? ময়নার মায়ের চোখে হঠাৎ একটা আলোর চিলি খেলে গেল। তিনি মুখ ফিরিয়ে দরজার দিকে তাকালেন, বললেন, কই, ওখানে তো কেউ নেই। তুমি কাকে দেখতে পেলে বাবা? ও পুরনো খাকি রঙের ছেঁড়া সেনাবাহিনীর পোশাক পরা লোকটি তো এখনো দরজার পাশে সিঁড়িতে দাঁড়িয়ে আছে। না না, তুমি ভুল দেখেছো, ময়নার মা বললেন। সুমন বলল, না, আমি ভুল দেখিনি। ওই যে কখনো মাথায় কালো টুপি, পায়ে জুতোর জোড়া ময়লা ছেঁড়া, হাত দুটো ময়লা আর রোগা, নাকের নিচে ঝুলে পড়া গোপ, সে আমার দিকে তাকিয়ে একটু একটু হাসে। আপনার কেউ তাকে দেখতে পাচ্ছেন না। ময়নার মা শুধু অবাক হলেন, হঠাৎ রেগেও গেলেন। তিনি দ্রুত চোখ পাকিয়ে দরজার দিকে তাকালেন। সুমন আরো অবাক হয়ে দেখলো লোকটাকে। লোকটা মুখ ফিরিয়ে আস্তে আস্তে সিঁড়ি থেকে নেমে বাঁধানো চত্বরের উপর ছুটে হেঁটে বাঁ দিক দিয়ে গ্রিলের পাশে আড়ালে চলে গেলেন। ময়নার মা বললেন, না না সুমন, শোনা, কেউ তো ওখানে দাঁড়িয়ে নেই, আমরা তো কাউকে দেখতে পাইনি। নতুন জায়গায় বেড়াতে এসে তুমি বোধহয় ভুল দেখেছো, চলো এখন চলো। সুমনের মুখের দিকে আর কোনো কথাই বের হলো না, কিন্তু সে যে ভুল দেখেনি সেই বুঝে ওর নিজের মনে কোনো সন্দেহ নেই। সারাক্ষণ ওর মাথার ভেতরে লম্বা গোফওয়ালা লোকটার ছবি খেলা করছিল। কিছুদিন পর সুমন দেখলো বাবা মা ডাক্তার আঙ্কেল সেখানে নেই। কার্পেট তিন দিকে সোফা বানানো, মাঝখানে একটা গোল সেন্টার টেবিল, ঘরের ভেতরে কাঠের পার্টিশন দেওয়া, ডান দিক থেকে কাঠের দেয়াল রয়েছে, কাচের একটা বড় জানালাটা বন্ধ। সামনে পার্টিশনে এক পাশে একটি কাচের দরজা, সেই দরজার ভেতর দিয়ে একটা বড় ঘর দেখা যাচ্ছে। ময়নার মা সুমনের হাত ধরে আছেন। সুমন হাত ধরতে তিনি দরজা খুলেন, ভেতরে ঢুকবেন। হঠাৎ মেঝের খানিকটা অংশ খোলা, বাকি সবাই সম্মিশ্রণ কার্পেটের পাতা। সেখানে বড় একটা ডাইনিং টেবিলের ওপর অদৃশ্য জলপাই রঙের ভ্যাকসিন পাতা, দুটো ছোট ফুলদানিতে সুন্দর করে সাজানো রয়েছে প্লাস্টিক ফুল। পিতলের মোমবাতির সাথে রঙের মোমবাতি রয়েছে, সেগুলো এখনো জ্বলছে। এমনকি ঘরে কোনো আলো জ্বলছে না,
ডান দিক থেকে কাঠের দেয়ালের বড় বড় দুটো কাচের জানালা দিয়েই আলো চলে আসছে। সেই আলোতে সব স্পষ্ট দেখা যাচ্ছে। ডাইনিং টেবিলের উপর 4টি প্লেট রাখা, তার উপর একটি করে স্যুপ বাটি আছে। চীনামাটির স্যুপ খাওয়ার চামচও রয়েছে। চামচগুলো খুব সুন্দর। প্রত্যেক প্লেটের বাঁ দিক থেকে একটি করে ছোট্ট প্লেট, প্রত্যেকের প্লেটের পাশে দুটো করে স্টিলের চামচ, কাচের চামচ আর ছুরি জল জল করছে। কাচের গ্লাসে সাদা টিস্যু। ময়নার টেবিল পেরিয়ে সুমনের হাত ধরে সামনে এগিয়ে গেলেন। সুমন আবারও পেছনে ফিরে তাকালেন। না, এবার এই ঘরের কাছের দিয়ে আশেপাশে সিঁড়ির কাছে কেউ দাঁড়ানো নেই, কাউকে দেখা গেল না। ময়নার মা টেবিল পেরিয়ে কয়েক পা এগিয়ে বাদিক থেকে একটি দরজার সামনে দাঁড়ালেন। কাছের দরজার ভেতরে পর্দা টানানো, পর্দাটা স্পষ্ট দেখা যায় না। ময়নার মা দরজাটা ঠেলে ঘুরে ভিতরে ঢুকলেন। সুমনের চোখের সামনে ভেসে উঠল সুন্দর একটা সিঁড়ি দিয়ে ময়নার মায়ের সাথে সুমন সেই ঘরের মধ্যে ঢুকলো। সুমন দেখলো এমনি একটা জকজকে খাটের উপর সুন্দর বিছানা। মা সেই বিছানা পা ঝুলিয়ে বসে আছেন। বাবা একপাশে কাঠের দেয়ালে দিকে লম্বা ড্রেসিং রুম, টেবিলের সামনে দুটো বড় বড় সোনালী ফ্রেমের বাঁধানো ময়নার সামনে চেয়ারে বসা সিগারেট খাচ্ছেন। কিন্তু ঘরে এত আলো আসলো কোত্থেকে? বাইরের দিকে কোনো কাচের দেয়ালে আলো নেই, কিন্তু তাদের অবাক করলো এই আলোগুলো আসছে কোত্থেকে? আলোই বা কেন জ্বলেছে এখানে? ঘরটা পুরো আলোকিত হয়েছে। ঘরটা অনেক বড় বলে এখানে আরো একটা খাট ছিল পেছনের দিকে। সেই খাটে রয়েছে সুদৃশ্য বেডশিটের বিছানা। দুটো খাটের মাঝখানে রয়েছে একটি গোল পাথরের টেবিল ঘিরে 4টি খুবই সুন্দর চেয়ারগুলো আকার গঠনে খুবই সুদৃশ্য। হালকা বেগুনি রঙের গদি রয়েছে সোফাগুলোতে। সব মিলিয়ে একেবারে রাজকীয়। বাবা যেদিকে বসেছিলেন সেদিকে কাঠের দেয়ালের সঙ্গে লম্বা ড্রেসিং রুম, তার উপর পাতা রয়েছে নীলেনের সাদা কাপড়, যেখানে রয়েছে রাজ্যের নাম করা দেশি বিদেশি পারফিউম পাউডার কৌটা। আর ওদিকে কাঠের দেয়ালে কুচিয়ে সেলাই করা মখমলের পর্দা টানানো। ঘরের বাকি দেয়ালের জকজক পুলিশের করা কাঠের মেঝের উপর সুন্দর কাজ করা পশমে টার্গেট। কাঠের দেয়ালের দুই দিকে দুটো তেল রঙের ছবি। কোটটাই পরা গোপওয়ালা, চোখে চশমা পরা ফর্সা এক ভদ্রলোক, আরেকটা ছবি এক মহিলার, মাথায় সামান্য গোমটা টানা, কাদের কাছে জড়োয়া ব্রোচ আটকানো। দেখতে খুবই সুন্দর লাগছে। পুরনো দিনের জমিদার বাড়ির মহিলার মতো তার সাজগোজ। ডান দিকে কাঠের দেয়ালে একটি খোলা দরজা দেখা যাচ্ছে। সেই ঘরের দিনের আলো নেই, তবে আলো যে আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ময়নার মা সুমনকে নিয়ে সোজা এগিয়ে গেল ঘরের শেষ দিকে। সেখানে দুপা সিঁড়ির উপর একটি বন্ধ দরজা ছিল। ময়নার মা দরজাটা ঠেলে খুলে ঢুকলো। তিনি দুপা সিঁড়ি বের করে উপরে উঠে ভেতরে অন্ধকার মিলিয়ে গেল। সুইচ টিপে আলো জ্বেলেও ডাকলেন, সুমন সোনা, ভেতরে আসো। সুমন ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে এসে বুঝতে পারলো এটা বাথরুমের মেঝে শান বাঁধানো। একদিনে রয়েছে বড় সড়ো একটা বাথটাব, ঠান্ডা গরম পানির লাইন আর শাওয়ার। বাথরুমের পাশেই রয়েছে আরেকটা ঘর, খোলা দরজা দিয়ে ভেতরে পড়ে কমোড। পাশের আর ডাক্তার আঙ্কেলকে যতই দেখছি ততই অবাক হচ্ছি, যেখানে যাচ্ছে ততই অবাক হচ্ছি। এ যেন অবাক করার মতো একেবারে কাজ। অবাক আর অবাক। কিছুক্ষণ পর সুমন দিক থেকে মুখ ফুরিয়ে সেনাবাহিনীর পোশাকের দিকে তাকালো। ঘরে ঢুকে তাদের মধ্যে দূরত্ব 7-8 গজ বেশি, অথচ ছেলে দুটো যে লোকটির দেখা পাচ্ছে তেমনটা হচ্ছে না। ওর বাগানের দিকে মুখ করে কথা বলছে, হাসাহাসি করছে, অথচ ছেলে দুটো একেবারে লোকটার দিকে ফিরিয়ে তাকাচ্ছে না। অবশ্য ওরা ওই জানালার পর্দার পাশে সুমনকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছে না। নিজের কথা ভেবে আর হাসাহাসি করছে। কি ব্যাপার সুমন, তুমি এখনো জানালায় দাঁড়িয়ে কি দেখছিলে? পেছনে মায়ের গলা শোনা গেল। ময়নার মা, আমাদের গরম গরম খাবার ডাইনিং এ পরিবেশন করছে, তাড়াতাড়ি আয়, খাবার ঠান্ডা হয়ে গেল, খেতে ভালো লাগবে না। সুমন ডাকলো, মা শোনো, এখানে একটু এসো না। মা সুমনের কাছে গিয়ে দাঁড়ালো। সুমন বন্ধ কাঁচা জানালায় পর্দা সরিয়ে বলল, তুমি বাইরে বাগানের কোনো মানুষকে দেখতে পাচ্ছ? কি আবার দেখবো? মা অবাক হয়ে বলল, রাবার গাছের ঝাউ গাছ, ক্যাকটাস আর কিছুর
সবজির বাগান দেখা যাচ্ছে। সুমন জিজ্ঞাসা করলো, তুমি আর কিছু দেখতে পাচ্ছ না? পাচ্ছি বই কি, মা বলল। ওপাশের বাড়ির বেড়ার ধারে দুটো ছেলে দাঁড়িয়ে কথা বলছে, আর তো কেউকে দেখতে পাচ্ছি না, কিন্তু কেন বলো তো? সুমনের চোখ দুটো তখন সেই অদ্ভুত লোকটির দিকে থির হয়ে আছে। লোকটি সুমনের দিকে তাকাচ্ছিল। সুমন তবুও মাকে জিজ্ঞাসা করলো, ওই ছেলে দুটো ছাড়া আর কাউকে দেখতে পেয়েছিলে কিনা? কই না তো, মা অবাক হয়ে বললেন। আবার কাকে দেখবো? ওখানে তো আর কেউ নেই, তুই আর কাউকে দেখাতে পারছিস না নাকি? সুমন থমথম হয়ে গেল। ও মাকে সত্যি কথাটা বলবো বলবো বলে ভাবছিল, কারণ এ কথা সে মাকে বিশ্বাস করাতে পারবে না। একটা আনইজিবল ফিল করবে, মানুষকে সে কাউকে ভিজিবল করতে পারবে না। আর সমস্ত ব্যাপারটাই হ্যালুসিনেশন ভেবে সুমনকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তাকে তখন ওর মা একা আশেপাশে কোথাও একটু বেড়াতে দেবে না। সেই মায়ের কথাটাকে উড়িয়ে দেওয়ার মতো করে বলল না, তেমন কিছু দেখাতে পারছি না, তবে মনে হচ্ছিল এই লোকটা যেন হঠাৎ চলে যেতে দেখলাম। এ কি এক রহস্যময় লোক, যে একের পর এক শুধু রহস্যময় দেখে যাচ্ছে। এই লোক একের পর এক ঘটনা ঘটছে, যা রহস্যই থেকে যাচ্ছে। হঠাৎ ময়নার চোখ দুটো ছল ছল করে উঠলো। তারপর বলল, আমি না হেসে পারলে তুমি নিশ্চয়ই গিয়ে পড়তে। সুমন শিরাদারটা একেবারে শীতল হয়ে উঠল। ওর ভয়ে ময়নাকে জড়িয়ে দিল। তারপর আস্তে আস্তে টর্চের আলোয় মন্দিরের চূড়ায় বেয়ে গিয়ে নামিয়ে আনলো ময়না। ডাক্তার আঙ্কেল, মা আর বাবা তখন এগিয়ে এসছে। সবাই কদিন সুমন কক্সবাজার আর রামতে ছিল, ওকে সব সময় চোখে চোখে রাখা হতো। কিন্তু কি আশ্চর্য, অদৃশ্য অদ্ভুত সম্মোহীন দৃষ্টিতে লোকটি আর কখনোই সুমন দেখতে পায়নি।